1494 সাল। আজকের ইরানে তখন চলতেছিল আক্কুইনলু নামের এক শক্তিশালী তুর্কি সাম্রাজ্য, মুসলিম সুন্নি মতাদর্শের। হঠাৎ সাম্রাজ্য জুড়ে রীতিমতো রেড অ্যালার্ট। সাম্রাজ্যের দুর্ধর্ষ সেনাবাহিনী হন্যে হয়ে খুঁজতেছে তাদের সবচেয়ে বড় শত্রুকে। শহরের পর শহর তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে, যে এই শত্রুকে আশ্রয় দেবে তারই জীবন যাবে। কিন্তু কেই মোস্ট ওয়ান্টেড? কোনো দুর্ধর্ষ সেনাপতি যে বিদ্রোহ করছে, নাকি কোনো ক্রিমিনাল? শুনলে অবাক হবেন, যাকে হন্যে হয়ে খোঁজা হচ্ছে সে মাত্র 7 বছরের শিশু। এই শিশুর বাবা এবং দাদাকে ইতিমধ্যেই নির্মমভাবে হত্যা করা হয়েছে। শিশুটিকে মারতে পারলে তার বংশ চিরতরে শেষ। কিন্তু গিলানের এক দুর্গম জঙ্গলে লুকিয়ে থেকে টানা 5 বছর মৃত্যুর সাথে লুকোচুরি খেলে শিশুটি বেঁচে গেল। এরপর যা ঘটল তা যে কোনো থ্রিলার গল্পকেও হার মানায়। 1499 সালে 12 বছর বয়সী সেই বালক জঙ্গল থেকে বেরিয়ে এলো। তার ডাকে জাদুমন্ত্রের মতো জড়ো হলো হাজার হাজার দুর্ধর্ষ যোদ্ধা। এরপর যে শাসকরা তাকে হন্যে হয়ে হত্যা করতে চেয়েছিল তাদের পতন ঘটিয়ে সে নিজেই সিংহাসনে বসে পড়ল। তখন তার বয়স মাত্র 14 বছর। এই গল্প একটি জাতির পুনর্জন্মের গল্প। এই সাম্রাজ্য শিয়া মতবাদকে রাষ্ট্রীয়ভাবে ধারণ করেছিল এবং সে কারণে আজও আজকের ইরান শিয়া ডমিনেটেড। আর এই রহস্যময় বালকটি শাহ ইসমাইল এবং তার হাতে গড়া সাম্রাজ্যটি হলো সাফাভিদ সাম্রাজ্য। আজ বলবো তাদের কাহিনী। শুরুতেই ব্যাক যেতে হবে আরও 200 বছর আগে, উত্তর পশ্চিম ইরানের আরদাবিল শহরে। পাহাড় ঘেঁষা ওই জনপদে বাস করতেন শায়খ শাফিউদ্দিন। তিনি প্রতিষ্ঠা করলেন সাফাভিয়া তরিকা, সম্পূর্ণ শান্তিকামী এক সুফি আন্দোলন। মানুষ তার কাছে আসতো আত্মার শান্তির খোঁজে, জিকির এবং ধ্যানমগ্ন করতে। কোনো রাজনীতি বা সংঘাত ছিল না। কিন্তু কয়েক প্রজন্ম ব্যবধানে এই সুফি গোষ্ঠীর ভেতরেই ঘটল মাইন্ড বেন্ডিং ট্রান্সফরমেশন। জিকিরের আসরগুলো পরিণত হলো গোপন সামরিক ঘাঁটিতে। কিন্তু কেন? কারণ সাফাভিদরা হঠাৎ দাবি করে বসল তারা শিয়া ইসলামের সপ্তম ইমাম মুসা আল কাজিমের সরাসরি বংশধর। মজার ব্যাপার হলো, প্রতিষ্ঠাতা সাফিউদ্দিন নিজে ছিলেন একজন সুন্নি, কিন্তু এই নতুন শিয়া পরিচয়ের দাবি তার ধর্মীয় এবং রাজনৈতিক ক্ষমতাকে 1000 গুণ বাড়িয়ে দিল। 1447 সাল লিডারশিপে এলেন ইসমাইলের দাদা শাইখ জুনায়েদ। তিনি বুঝলেন শুধু আধ্যাত্মিকতা দিয়ে দুনিয়া পাল্টানো সম্ভব না, দরকার তলোয়ারি। তিনি তার অনুসারীদের হাতে অস্ত্র তুলে দিয়ে জিহাদের ডাক দিলেন। চোখ বন্ধ করে জিকির করা সুফিরা এবার চোখ খুলে শত্রুর রক্ত ঝরাতে শুরু করলো। ইন্টারেস্টিং বিষয় হলো, ইসমাইলের দাদা শাইখ জুনায়েদ বিয়ে করেছিলেন খোদ আক্কুইনলু রাজবংশের এক রাজকন্যাকে, নাম খাদিজা বেগম। সে হিসেবে শাহ ইসমাইলের বাবা শায়েখ হায়দারের শরীরে রাজরক্ত, কারণ তিনি তৎকালীন আক্কুইনলু সাম্রাজ্যের সম্রাটের নিজের ভাগ্নে। শায়েখ হায়দার ওই সুফি বাহিনীকে দিলেন এক নতুন ভয়ঙ্কর রূপ। তিনি নাকি এক স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নে পাওয়া আদেশ মেনে তিনি অনুসারীদের মাথায় পরিয়ে দিলেন 12 ভাঁজের বিশেষ লাল টুপি। প্রতিটি ভাঁজ শিয়াদের 12 জন ইমামের প্রতীক। এই টুপির কারণেই প্রতিদ্বন্দ্বী অটোম্যানরা তাচ্ছিল্য করে তাদের নাম দিল কিজেলবাশ, তুর্কি ভাষায় যার মানে হলো লাল মাথা। কিজেলবাশরা কোনো সাধারণ সৈন্য ছিল না, তারা ছিল ব্রেইন ওয়াশ ডেথ স্কোয়াড। তারা অন্ধভাবে বিশ্বাস করত তাদের নেতা গায়েব হওয়া দ্বাদশ ইমামের প্রতিনিধি। কিশোর শাহ ইসমাইল খাতাই ছদ্মনামে কবিতা লিখতেন। তার একটি কবিতার লাইন ছিল, আমি সত্য ঈশ্বর, আমি সেই পরম সত্তা। এই অন্ধবিশ্বাস এতটাই ভয়ঙ্কর ছিল যে কিজেলবাশরা যুদ্ধক্ষেত্রে কোনো বর্ম বা বডি আর্মার পরত না। তারা বিশ্বাস করত তাদের নেতার আধ্যাত্মিক ক্ষমতাই তাদের বুলেট বা তলোয়ার থেকে বাঁচাবে। এই ভয়ঙ্কর ফ্যানাটিক শক্তির উত্থান দেখে কেঁপে উঠল তৎকালীন আক্কুইনলু সাম্রাজ্য। তারা বুঝলো এই সাফাভিদদের এখনই না থামালে একদিন তারা হয়ে উঠবে বিশাল মাথা ব্যথা। সাফাভিদ দমনে তারা হাত মেলালো উত্তরের ককেশাসে থাকা কট্টর সুন্নি রাজ্য কিংডম অফ সিরভান বা সিরভান শাহের সাথে। আক্কুইনলু এবং সিরভান শাহ এই দুটোই ছিল পাশাপাশি অবস্থিত সুন্নি সাম্রাজ্য। সাফাভিদরা যখন তাদের ফ্যানাটিক কিজেলবাশ বাহিনী নিয়ে জিহাদ শুরু করলো, তখন সাফাভিদদের প্রথম টার্গেট ছিল ককেশাস অঞ্চল, অর্থাৎ বর্তমান জর্জিয়া।
কিন্তু সেখানে যেতে হলে তাদের পার হতে হবে এই সিরভানশাদের এলাকা। সিরভানশারা দেখল হাজার হাজার শিয়া যোদ্ধা তাদের মাটির উপর দিয়ে যাচ্ছে। আজ এরা রাস্তা পাড়ি দিচ্ছে, কাল সিংহাসন দখল করতে চাইবে। ফলে তারা সাফাভিদদের হুমকি মনে করল। আর এখানেই মাস্টার স্ট্রোক খেলল আক্কুইনলু সাম্রাজ্য। দুশ্মনের দুশ্মন আমার বন্ধু। শুরু হলো এক যৌথ অভিযান, সাফাভিদ দমন অভিযান। 1460 সালে খুন হলেন ইসমাইলের দাদা জুনায়েদ। 28 বছর পর 1488 সালে যৌথ বাহিনীর ফাঁদে পড়ে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান ইসমাইলের বাবা হায়দার। পুরো বংশ শেষ, বেঁচে আছে শুধু ইসমাইল অর্থাৎ শাহ ইসমাইল। আর তাকেই চিরতরে মুছে ফেলতে শুরু হলো সেই ম্যানহান্ট। অবিশ্বাস্যভাবে বেঁচে রইল ছোট্ট ইসমাইল। তাকে পাঠানো হলো গিলানের গহীন জঙ্গলে, লাহিজান শহরে, স্থানীয় শাসক কারকিয়া মির্জা আলীর আশ্রয়ে। ওদিকে আক্কুইনলু গোয়েন্দারা পুরো সাম্রাজ্য তন্ন তন্ন করে খুঁজতেছে। এত ভয়ের মধ্যেও কারকিয়া মির্জা ছোট্ট ইসমাইলকে নিজের কাছে লুকিয়ে রাখল। কথিত আছে, একবার শত্রুর গুপ্তচররা যখন তল্লাশিতে এলো, তখন ইসমাইলকে একটি কাঠের খাঁচায় ভরে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছিল, যাতে শাসক কিয়া মির্জা কোরআন ছুঁয়ে সত্যি সত্যি বলতে পারে, আমি শপথ করে বলতেছি ইসমাইল এই গিলানের মাটিতেই নাই। ছোট ইসমাইল কিন্তু গিলানে চুপ করে বসেছিল না। সে তার কিজিলবাস সমর্থকদের সাথে সার্বক্ষণিক গোপন যোগাযোগ রেখে যেত। আনাতোলিয়া, সিরিয়া এবং আজারবাইজান সর্বত্র হাজার হাজার তুর্কমেন যোদ্ধা তার একটি ডাকের অপেক্ষায় প্রহর গুনতেছিল। মানুষকে মোটিভেট করার জন্য ইসমাইল তুর্কি এবং আজারি ভাষায় দুর্ধর্ষ সব কবিতা লিখতে শুরু করে। 1499 সাল, 5 বছর নির্বাসন শেষে জঙ্গল থেকে বেরিয়ে এলো 12 বছরের সেই কিশোর। তার পাশে তখন মাত্র 7 জন বিশ্বস্ত সঙ্গী, ইতিহাস যাদের চেনে আহলে ইকতিসাস নামে। কিন্তু পরের 2 বছরে তার এক ডাকে জাদুমন্ত্রের মতো জড়ো হলো 7,000 দুর্ধর্ষ কিজিলবাস যোদ্ধা। এরপরে 1501 সাল, যে আক্কুইনলু সাম্রাজ্য তার পরিবারকে ধ্বংস করেছিল, তাদের বিশাল বাহিনীকে ধুলায় মিশিয়ে দিল মাত্র 14 বছরের এই কিশোর। তাবরিজ দখল করলেন শাহ ইসমাইল, নিজেকে ঘোষণা করলেন পুরো ইরানের শাহ হিসেবে। প্রতিষ্ঠিত হলো সাফাভিদ সাম্রাজ্য। পরের 5-6 বছরে পারস্যের প্রায় পুরোটাই দখল করলেন তিনি। 1510 সাল নাগাদ বাগদাদ, বসরা সহ আজকের ইরাকের প্রায় সব জায়গায় সাফাভিদদের দখলে। তারা তখন রিজিওনাল সুপার পাওয়ার। ওদিকে সিংহাসনে বসেই 14 বছরের কিশোর ইসমাইল এমন এক সিদ্ধান্ত নিল, যা পুরো মধ্যপ্রাচ্যের ইতিহাসকে চিরকালের জন্য 2 ভাগ করে দিল। সে ঘোষণা করল সাফাভিদ সাম্রাজ্যের রাষ্ট্রধর্ম হবে দ্বাদশ ইমামপন্থী শিয়া মতাদর্শে। অথচ তখন তাবরিজ শহর সহ পুরো ইরানের প্রায় 2/3 মানুষই ছিল সুন্নি। উপদেষ্টারা ভয়ে কাঁপতে শুরু করলো। মহামান্য শাহ, মানুষ যদি এই নতুন ধর্ম মেনে না নেয়, যদি বিদ্রোহ করে, তখন কি হবে? শাহ ইসমাইল তার তলোয়ারে হাত রাখলেন, শান্ত অথচ হিমশীতল গলায় জবাব দিলেন, কেউ একটা শব্দ উচ্চারণ করলে কাউকে আমি জীবিত রাখব না। কেন এত বড় রিস্ক নিল ইসমাইল? এটা কি শুধুই ধর্মীয় আবেগ ছিল? একদমই না। এর পেছনে লুকিয়ে ছিল এক জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক। ইসমাইল খুব ভালো করেই জানতো তার সাম্রাজ্যের পূর্ব দিকে আছে দুর্ধর্ষ সুন্নি উজবেক রাজবংশ তিমুরিদ, আর পশ্চিম দিকে আছে পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার সুন্নি অটোমান সাম্রাজ্য। এই দুইয়ের মাঝে টিকে থাকতে হলে দরকার একটি শক্তিশালী ভিন্ন আইডিওলজি। সেটাই ছিল শিয়া ইসলাম। ইসমাইল অবিশ্বাস্য গতিতে এগিয়ে গেল। কিজিলবাস বাহিনীর সামনে শত্রুরা মোমের মতো গলে যাচ্ছিল। মনে হচ্ছিল এই সাম্রাজ্য সত্যিই অপরাজেয়। কিন্তু পশ্চিম দিক থেকে ধেয়ে আসছিল এক ভয়ঙ্কর বিপদ, যাকে কোনো ধর্মীয় বিশ্বাস বা অলৌকিক ক্ষমতা ঠেকাতে পারবে না। 1514 সালে 23 আগস্ট, চালদিরান প্রান্তর। একদিকে শাহ ইসমাইলের 40,000 কিজিলবাস যোদ্ধা, যাদের গায়ে কোনো বর্ম নেই, তারা শুধু হাতে তলোয়ার এবং বর্শা নিয়ে প্রস্তুত। আর অন্যদিকে অটোমান সুলতান প্রথম সেলিম, ইতিহাস যাকে চেনে ইয়াবুস সেলিম বা নির্মম সেলিম নামে। সুলতান সুলেমানের বাপ তিনি। তার 1 লাখ সৈন্যের বিশাল বাহিনী, যাদের হাতে রয়েছে শত শত কামান এবং দুর্ধর্ষ জেনিসারিদের হাতে মাস্কেট বন্দুক। এ ছিল রীতিমতো একতরফা নারকীয় হত্যাযজ্ঞ। অটোম্যান কামানের গর্জনে আর বারুদের ধোঁয়ায় মুহূর্তের মধ্যে ধুলায় মিশে গেল কিজিলবাস বাহিনী। শুধু তলোয়ার দিয়ে যে বারুদ ঠেকানো যায় না, তা সেদিন হাড়ে হাড়ে টের পেলেন সাফাভিদরা। হাজার হাজার কিজিলবাসের রক্তে লাল হয়ে গেল চালদিরানের প্রান্তর। ইসমাইলের স্ত্রী বন্দী হলেন।
ইসমাইল মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়লেন। ইতিহাসবিদরা বলেন চালদিরানের ওই নারকীয় যুদ্ধের পর ইসমাইলের জীবন আর কখনই আগের মতো ছিল না। ইসমাইল আর হাসতেনই না, সবসময় কালো পোশাক পরতেন, নিজেকে গুটিয়ে নিলেন এক অন্ধকার জগতে, ডুব দিলেন মদের নেশায়। 1524 সালে মাত্র 37 বছর বয়সে চরম হতাশায় ঢুকে ঢুকে মারা গেলেন শাহ ইসমাইল। শাহ ইসমাইল যখন মারা গেলেন তখন পশ্চিমের অটোমান সাম্রাজ্য হয়ে গেছে অনেক বড়, সেখানে সুলতান সুলেমান ক্ষমতায়, কিন্তু পূর্ব দিকে পার্সিয়ানদের কোনো শক্তিশালী প্রতিপক্ষ তখন ছিল না। শাহ ইসমাইলের মৃত্যুর পর সাফাভিদ সাম্রাজ্যে নেমে এলো এক ভয়ঙ্কর অন্ধকার। সিংহাসনে বসল তার মাত্র 10 বছর বয়সী পুত্র শাহ তামাপস বা তামাপস প্রথম। কিজিলবাস সেনাপতিরা মুস্কি হেসে ভাবল, যাক, এ তো হাতের পুতুল পেলাম। যে কিজিলবাসরা একদিন ইসমাইলের জন্য হাসি মুখে জীবন দিত, তারা এবার ক্ষমতার লোভে নিজেদের ভেতরে কামড়াকামড়ি শুরু করলো। পশ্চিম দিক থেকে অটোম্যানরা বারবার আক্রমণ করতেছে, আর এরই মধ্যে কিজিলবাস উপজাতিরা মেতে উঠেছে গৃহযুদ্ধে। তবে সময়ের পরিক্রমায় শাহ তামাপস ক্ষমতা সুসংহত করেছিলেন। ওদিকে 1542 সালের দিকে ভারত থেকে বিতাড়িত হয়ে মুঘল সম্রাট হুমায়ুন পালিয়ে এলেন তামাপসের দরবারে, আশ্রয় চাইলেন সাফাভিদ দরবারে। তামাপস তাকে শুধু আশ্রয় দিলেন না, একটি দুর্ধর্ষ সেনাবাহিনী দিয়ে তাকে ভারতে হারানো সিংহাসন পুনরুদ্ধারে সাহায্যও করলেন। এ সময় খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল হুমায়ুনের সেনাপতি বৈরাম খান, যিনি ছিলেন শিয়া। এ বিষয়ে আমার এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। 1576 সালে তামাপসের মৃত্যুর পর পরিস্থিতি হয়ে উঠল ভয়ঙ্কর। রাজপ্রাসাদের ভেতরে শুরু হলো ষড়যন্ত্র আর গুপ্ত হত্যার নোংরা খেলা। শক্তিশালী রানী মাহাদিউলিয়া যখন ক্ষমতা নিজের হাতে নিতে চাইলেন, তিনি সরাসরি সংঘাতে জড়িয়ে পড়লেন বেপরোয়া কিজিলবাসদের সাথে। পরিণতি কী হলো জানেন? কিজিলবাস ষড়যন্ত্রকারীরা রাতের অন্ধকারে রাজপ্রাসাদে ঢুকে খোদ রানীকে শ্বাসরোধ করে হত্যা করল। বাদ গেল না সাম্রাজ্যের প্রধানমন্ত্রী মির্জা সলমানও, তাকেও নির্মমভাবে হত্যা করে কিজিলবাসরা পুরো কোষাগার লুট করে নিল। 1586 সাল নাগাদ পুরো সাফাভিদ সাম্রাজ্যের চিত্র রীতিমতো ধ্বংসস্তূপের মতো। পশ্চিমে অটোম্যানরা আজারবাইজান, কারাবাখ আর কুর্দিস্তান দখল করে নিয়েছিল। পূর্বে উজবেকরা গিলে খেয়েছিল খোরাসানের অর্ধেক। কোষাগার শূন্য, সেনাবাহিনীর ভিতরে চরম বিশৃঙ্খলা। আর ঠিক এই ধ্বংসস্তূপের মধ্যে 1588 সালে সিংহাসনে বসল মাত্র 17 বছরের এক তরুণ, শাহ আব্বাস। কিজিলবাস সেনাপতিরা আবার মুচকি হাসল, আরেকটা বাচ্চা ছেলে, আরেকটা পুতুল। কিন্তু তারা বুঝতেই পারেনি এই তরুণ তার দাদা ইসমাইলের মতো ফ্যানাটিক বা আবেগী নয়, এ এক ঠান্ডা মাথার হিসেবি দাবারু। শাহ আব্বাস কেমন মানুষ ছিলেন? যিনি তাকে সিংহাসনে বসিয়েছিলেন সেই কিজিলবাস প্রধান মুর্শিদ কুলি খান ভেবেছিল শাহ আব্বাস হবে তার হাতের পুতুল। একদিন দরবারে তর্কের সময় মুর্শিদ খোদ শাহ আব্বাসকে অপমান করলেন। আব্বাস কোনো ওয়ার্নিং দিলেন না, চোখের পলকে গুপ্তঘাতক লেলিয়ে দিলেন। প্রাসাদের ভেতরেই লাশ পড়ল মুর্শিদের। পুরো সাম্রাজ্যে মেসেজ ক্লিয়ার, এই শাহ কারো পুতুল নয়, সে নিজেই পাপেট মাস্টার। 1590 সালে স্বাক্ষরিত হলো ইস্তাম্বুল চুক্তি। তিনি আজারবাইজান, কারাবাখ এবং জর্জিয়ার মতো সমৃদ্ধ প্রদেশগুলো আনুষ্ঠানিকভাবে অটোম্যানদের হাতে তুলে দিলেন। অটোম্যানরা ভাবল সাফাভিদরা শেষ, কিন্তু আব্বাস আসলে শুধু সময় কিনতেছিলেন, ঝামেলাহীন কিছু সময়, যাতে তিনি নতুন করে আবার সব কিছু সাজাতে পারেন। উনি ইগো দেখাননি, উনি জানতেন ওনার অবস্থা এখন ভালো না, সুতরাং জোশ দেখিয়ে মায়ের খাওয়া উচিত হবে না, এখন ব্যাকফুটে থাকতে হবে। আগে ঘর গোছাতে হবে, ঘরে ঝামেলা থাকলে কোনো কিছুই ঠিক হবে না। কিজিলবাসদের প্রভাব চিরতরে শেষ করতে তিনি রাজধানী সরিয়ে নিলেন ইস্পাহানে। তিনি বুঝেছিলেন এই কিজিলবাসদের উপরে নির্ভর করা মানে সুইসাইড। তাই তিনি তৈরি করলেন এক তৃতীয় শক্তি, গোলাম বাহিনী। জর্জিয়া এবং আর্মেনিয়া থেকে আনা হাজার হাজার খ্রিস্টান দাসদের ইসলামে দীক্ষিত করা হলো। তাদের কোনো শেকড় নেই, একমাত্র আনুগত্য শুধু শাহের প্রতি। তাদের হাতে তুলে দেওয়া হলো আধুনিক ম্যাসকট এবং কামান, কারণ বারুদের জবাব তলোয়ার দিয়ে হয় না, বারুদ দিয়েই দিতে হয়। এই ফোর্সে যোগ দিয়েছিলেন দুই দুঃসাহসী ইংরেজ, অ্যান্টনি এবং রবার্ট শার্লি। তাদের সহায়তায় সাফাভিদ সেনাবাহিনী পেল আধুনিক আর্টিলারি ইউনিট। ভাবুন একবার, সাফাভিদ সেনাবাহিনীতে একজন ইংরেজ জেনারেলকে দেওয়া হয়েছিল মাস্টার জেনারেল এগেনেস্ট দ্য টার্কস উপাধি। প্রস্তুতি শেষ, এবার খোলস থেকে বেরোলেন শাহ আব্বাস। প্রথমে পূর্বের উজবেকদের হটিয়ে পুনরুদ্ধার করলেন হেরাত এবং খোরাসান, তারপর ঘুরলেন পশ্চিমের দিকে। 1603 সাল 20 বছরের অটোম্যান দখলদারিত্ব গুড়িয়ে দিয়ে পুনরুদ্ধার করলেন তাবরিজ।
তাবরিজের মানুষ সেদিন কাঁদতে কাঁদতে রাস্তায় বেরিয়ে এসেছিল। এরপর কারাবাগ শেরভান হয়ে 1623 সালে তিনি পুনরুদ্ধার করলেন বাগদাদ। শিয়াদের পবিত্র শহর নাজাফ এবং কারবালা আবার ফিরে এলো সাফাভিদদের শাসনে। এরপর শাহ আব্বাস হাত দিলেন মেগা প্রজেক্টে। ঠিক করলেন ইস্পাহান শহর শূন্য থেকে নতুন করে সাজাবেন। এই মেগা প্রজেক্টের প্রধান আর্কিটেক্ট ছিলেন শায়ক বাহাই। তিনি একাধারে ছিলেন দার্শনিক, জ্যোতির্বিদ এবং প্রকৌশলী। ইস্পাহানের ঠিক মাঝখানে তৈরি হলো নাকশে জাহান, যার মানে পৃথিবীর চিত্র। এটি কত বড় জানেন? ভেনিসের বিখ্যাত সান মার্কো চত্বরের চেয়েও প্রায় 7 গুণ বড়। এই চত্বরের চারদিকে দাঁড়িয়ে আছে ইসলামিক স্থাপত্যের কিছু মাস্টারপিস। রয়েছে মসজিদে শাহ, রয়েছে শায়ক লুৎফাল্লাহ মসজিদ। ফরাসি পর্যটক শারদা ইস্পাহান দেখে বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, মহান আব্বাস যতদিন বেঁচে ছিলেন পারস্য ততদিন শ্বাস নিচ্ছিল। তার মৃত্যুর সাথে সাথে পারস্যের আত্মা যেন মরে গেল। সে সময় পুরো ইউরোপ অটোম্যান সাম্রাজ্যের ভয়ে কাঁপতেছিল। অটোম্যানরা তখন ইউরোপের হার্ট ভিয়েনার খুব কাছাকাছি চলে গেছিল। ইউরোপিয়ান রাজাদের বাঁচার তখন একটাই উপায়, এমন একটি মিত্র যে পেছন থেকে অটোম্যানদের পিঠে ছুরি মারতে পারবে। আর সেই পারফেক্ট অ্যালাই ছিল সাফাভিদ ইরান। পর্তুগাল, স্পেন, ভেনিস থেকে শুরু করে খোদ ক্যাথলিক পোপ সবাই সাফাভিদ দরবারে মেসেঞ্জার পাঠাতে শুরু করলেন। শাহ আব্বাসও বসে নেই, তিনি ইউরোপে পাঠালেন তার মেসেঞ্জার হুসেন আলী বেগকে। মাস্টার প্ল্যান ছিল একটাই, অটোম্যানদের বিরুদ্ধে 2 ফ্রন্ট ওয়ার শুরু করা। শাহ আব্বাস ছিলেন ধুরন্ধর। খ্রিস্টান ইউরোপিয়ানদের খুশি করতে তিনি ইরানে গির্জা বানানোর অনুমতি দিয়েছিলেন। ভাবা যায়, একজন কট্টর শিয়া শাসক তার রাজধানীতে খ্রিস্টানদের জন্য মঠ বানাতে দিচ্ছেন। কিন্তু বিনিময়ে তিনি কি নিয়েছিলেন? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহায্য নিয়েছিলেন। 1622 সালে তিনি খোদ পর্তুগিজদের হারিয়ে দখল করে নিলেন পারস্য উপসাগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ঘাঁটি এবং রুট হরমুজ প্রণালী। যে মানুষটি সাফাভিদ সাম্রাজ্যকে খাদের কিনারা থেকে সোনালী যুগে নিয়ে গিয়েছিল, সেই শাহ আব্বাসই নিজের হাতে নিজের বংশের কবর খুঁড়েছিলেন। কেন? কারণ তার মাথার ভেতরে বাস করত এক ভয়ঙ্কর দানব, প্যারানয়া বা চরম সন্দেহবাতিকতা। তিনি ভাবতেন তার ছেলেরাই হয়তো তাকে খুন করবে সিংহাসন দখল করার জন্য। এই অন্ধ ভয়ে তিনি নিজের সবচেয়ে যোগ্য এবং সবচেয়ে বড় ছেলে মোহাম্মদ বাকিরকে গুপ্তঘাতক দিয়ে নির্মমভাবে হত্যা করেছিলেন। আরেকটি ছেলেকে করে দিয়েছিলেন চিরতরে অন্ধ। চিন্তা করেন, ইতিহাস যাকে ডাকে আব্বাস দ্য গ্রেট নামে, ঠিক যেমন সুলতান সোলেমানকে বলা হয় সোলেমান দ্য ম্যাগনিফিসেন্ট, কিন্তু এত মহান ব্যক্তি অথচ 2 জনই তাদের সন্তানদেরকে হত্যা করেছিল। কতটা রুথলেস হলে এমন করা যায়? আপনি পারবেন? কল্পনা করে দেখেন একবার। শাহ আব্বাস এরপর অটোম্যানদের দেখাদেখি চালু করলেন এক আত্মঘাতী নিয়ম, কাফেজ সিস্টেম। রাজা যতদিন সিংহাসনে আছে, রাজার ছেলেরা আর কখনোই যুদ্ধক্ষেত্রে যাবে না বা যুদ্ধক্ষেত্রে তাদের পাঠানো হবে না। তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আটকে রাখা হবে প্রাসাদের হেরেমে। যদি কেউ সৌভাগ্যবান হয়, হঠাৎ একদিন খাঁচা থেকে মুক্ত হয়ে রাজা হয়ে যাবে, অর্থাৎ বাপ মরে গেছে, এখন ছেলে সিংহাসনে বসবে। আর যদি ভাগ্য খারাপ হয়, তাহলে সোজা পরপারে, অর্থাৎ হেরেম থেকে সোজা পরপার। আব্বাসের মৃত্যুর পর এর রেজাল্ট হলো ভয়াবহ, ঠিক অটোম্যান সাম্রাজ্যে যেরকম হয়েছিল। সিংহাসনে বসতে শুরু করলো হেরেম থেকে বড় হওয়া, দুনিয়াদারি কোনো কিছু না বোঝা অযোগ্য সব পুতুল সম্রাট, যেমন শাহ সাফি, যার আমলে 1638 সালে বাগদাদ চিরতরে অটোম্যানদের হাতে চলে যায়। সবচেয়ে ভয়াবহ অবস্থা হলো শাহ সুলতান হুসাইনের আমলে। তিনি এতটাই দুর্বল ছিলেন যে ইতিহাসে তার ডাকনামই হয়ে গিয়েছিল ইয়াকশিদির বা সবই ভালো। দরবারে যে যা তাকে বোঝাতো তিনি তাতেই মাথা নাড়তেন, বুঝে না বুঝে। তার আমলেই কট্টর ধর্মীয় পণ্ডিত মোল্লা মজলিসের প্রভাব এতই বেড়ে গেল যে ইহুদি, খ্রিস্টান এবং সুন্নিদের উপরে শুরু হলো চরম নিপীড়ন। ইউরোপীয় বণিকরা ইরান ছাড়তে বাধ্য হলো, রাজকোষ শূন্য হয়ে গেল, আর সাম্রাজ্যের সিংহাসনগুলো ধীরে ধীরে চলে যাচ্ছিল শত্রুদের নিয়ন্ত্রণে। 1722 সাল, পূর্বের কান্দাহার থেকে ধেয়ে আসলো এক বিদ্রোহী আফগান বাহিনী, লিডারশিপে দুর্ধর্ষ মাহমুদ আফগান। আফগানরা এসে খোদ রাজধানী ইস্পাহান অবরোধ করল। টানা 7 মাস চলল সেই নারকীয় অবরোধ। শহরের ভেতরে খাদ্যের অভাব এতটাই চরম আকার ধারণ করেছিল যে মানুষ গাছের পাতা, সালবাকল, চামড়া, জুতা পর্যন্ত খাওয়া শুরু করলো। এমনকি শেষ দিকে মৃত মানুষের মাংস পর্যন্ত খেতে শুরু করলো শহরবাসী। অবশেষে এলো 23 অক্টোবর 1722। শাহ সুলতান হুসাইন নিজে হেঁটে গিয়েছিল ওই বিদ্রোহী আফগান শিবিরে।
নিজের দুই হাতে নিজের মাথার মুকুট খুলে পরিয়ে দিলেন মাহমুদ আফগানের মাথায়। যে সাম্রাজ্য একদিন পুরো মিডল ইস্ট কাঁপিয়ে দিয়েছিল, তাদের এমন করুণ পরিণতি ইতিহাসে সত্যিই বিরল। ঠিক 221 বছর পর পারস্যের বুকে চিরতরে দাফন হয়ে গেল পরাক্রমশালী সাফাভিদ সাম্রাজ্য। কিন্তু তাদের রেখে যাওয়া সেই শিয়া সুন্নি জিওপলিটিক্যাল সমীকরণ আজও মিডল ইস্টের মানচিত্রে রক্ত ঝরিয়ে চলতেছে। আজকের এই রোমাঞ্চকর ইতিহাস আপনাদের কেমন লাগলো? গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর অটোম্যান প্রাসাদের ভয়ঙ্কর জল্লাদ বাহিনীর কাহিনী জানতে এই ভিডিওটি দেখতে পারেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।